কিছুটা ভরসা নিয়েই এসেছিলাম এখানে, সেই ভরসার উপরে বেস করে ওনারা যখন বলেছিলেন হ্যাঁ করুন, আমি করেছি। আজকের ডেটে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ভাঁজ করা যাবে না এই ধরনের বিষয় নিয়ে কম বেশি সমস্ত মানুষেরই জ্ঞান হয়ে গেছে। আর যেহেতু আমি নিজে সবসময় চাই যে ঠিকঠাক হাঁটতে, এই জন্য আমারও এটা মনে হয়েছিল যে ঠিক আছে, আমি তো ডক্টর বলেছেন ঠিকই, কিন্তু যদি আমাকে ট্রাই করতে হবে, শুধু তাই নয় আমি পারবো না এটা ভাবলে চলবে না। আজকের ডেটে কম বেশি সবাই ওয়ার্কিং প্রফেশন, আপনিও একজন ওয়ার্কিং প্রফেশন, সেখানে হাঁটাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা আপনি বললেন যে হাঁটা আপনার কাছে, বা আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছে ঠিকভাবে হাঁটা, কনফিডেন্টলি হাঁটাটা খুব ম্যাটার করে। ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ বিএফএলএল পডকাস্ট। আজকের আমাদের গেস্ট হচ্ছেন মিসেস কেয়া চক্রবর্তী, যিনি আমাদেরকে জয়েন করেছিলেন রিগার্ডিং নি প্রবলেম। ওনার রিপোর্টে আগে লেখা ছিল যে লেভেল অফ অস্টিওআর্থ্রাইটিস কন্ডিশনে উনি পৌঁছে গেছিলেন, সেখানে ডক্টর ওনাকে বলেছিলেন নি রিপ্লেস করতে হবে। সেই কন্ডিশন নিয়ে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে জার্নি শুরু করেন। থেরাপিউটিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ ফরম্যাটে উনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে এক্সারসাইজ করছেন, অলমোস্ট লাইক অ্যারাউন্ড 6 মান্থস। আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ওনার রিপোর্টে, দ্যাট শি হ্যাজ প্রিভেন্টেড, অ্যান্ড দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং, বিকজ এটা আমরা সায়েন্টিফিক্যালি দেখি, আমরা বলি, আমরা মানুষদেরকে অ্যাওয়্যার করতে চাই, এডুকেশনটা স্প্রেড করতে চাই, বাট দেয়ার আর সাম কেসেস যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যারা অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি রেখে আমাদের সঙ্গে যুক্ত আছেন, থেরাপিউটিক স্ট্রেংথেনিং এক্সারসাইজের মধ্যে যুক্ত আছেন, তারা অ্যাকচুয়ালি ডিজেনারেটিভ কন্ডিশনসকে প্রিভেন্ট করে রিজেনারেশনের উপরে ফোকাস করতে পারে। আর সেইটা নিয়ে আজকের এপিসোড। সো চলুন শুরু করা যাক আজকের এপিসোড উইদাউট ওয়েস্টিং মাচ টাইম। যারা আমরা আলোচনা করছিলাম সেটা নিয়ে একটুখানি কথা বলা যাক। আগে আমি একটুখানি জানতে চাইবো যে আপনি যখন ফার্স্ট এসেছিলেন তখন কি কন্ডিশন ছিল? হ্যাঁ, আমি যখন ফার্স্ট এসেছিলাম তখন আমার আর্থ্রাইটিস স্টেজ 4 ছিল। উইদাউট মেকআপ আমি হাঁটতেই পারতাম না, প্রতিটা পদক্ষেপই আমার যন্ত্রণাদায়ক ছিল। আর সিঁড়ি দিয়ে ওঠা বা মাটিতে বসা স্বপ্নও ভাবতে পারতাম না। কতদিন ধরে আপনার এই রেস্ট্রিকশন গুলো শুরু হয়েছিল? এটা মেনলি 2024-এ যেদিনকে রথের দিন, সেদিন আমার বাড়িতে একটা পুজো ছিল। পুজোতে আমি জাস্ট নিচু হয়ে বসে উঠতে গেছিলাম, ওঠার সময় আমার হাঁটুতে, ডান হাঁটুতে 2024 ক্র্যাম্প ধরে, প্রচন্ড ক্র্যাম্প ধরে, যে হাঁটুটা আমি আর ইয়েই করতে পারি না, সোজাই করতে পারি না। এরকম ভাবে বেশ মানে ডাক্তারের কাছে যাওয়ার মতো পরিস্থিতি আমার সেই সময় ছিল না। কোনো রকমে 3-4 দিন পরে ডাক্তারের কাছে যাই, গিয়ে ওনারা যেটা বলেন যে এরকম এক্সরে ফেক্সরে করে দেখা যায় যে ভালোই খারাপই, খুবই খারাপ অবস্থা। তারপরে আমি সেই ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছেও যাই, উনি কিছুটা আমাকে টেনে তোলেন, নিকাপ টিকাপ দিয়ে বা ওষুধপত্র দিয়ে টেনে তোলেন, আমি হাঁটার মতো পরিস্থিতিতে আসি। কিন্তু সেক্ষেত্রে মানে আমাকে হাঁটতে হতো ঠিকই, কিন্তু প্রতিটা স্টেপই আমার কাছে পেইনফুল ছিল। 2024 তারপরে আমি এখানে জয়েন করি 2025-এ না, 25-এর লাস্টে, ডিসেম্বর। আমি ফেসবুক থেকে বিএফএলএল এর কথা জানতে পেরে আমি এখানে এসে ডাইরেক্ট নিজেই দেখা করি। আচ্ছা, একটা জিনিস আমাদেরকে তো বারণ করা হয় জেনারেলি অস্টিওআর্থ্রাইটিস বলে, যেটা জেনারেল রেকমেন্ডেশন, যে হাঁটু ভাঁজ করা যাবে না, সিঁড়ি ভাঙা যাবে না, বসা যাবে না। এই জিনিসগুলো আই বিলিভ আপনাকেও শুনতে হয়েছে। সো তারপরে আপনি যখন এখানে একটা থেরাপিউটিক ম্যানারে এক্সারসাইজ শুরু করলেন, ইনিশিয়ালি আপনার অভিজ্ঞতা কিরকম ছিল? যে সমস্ত জিনিস যা যা আমাকে বারণ করা হয়েছে, এনারা তো এখানে বলছেন সমস্ত জিনিস করা হয়, তখন আপনার ডিসিশন নিতে বা আপনার যে থট প্রসেসটা বিল্ড হতে, যে না আমি শুরু করি, আমি দেখি, এটা কিরকম ছিল বিষয়টা? না, যখন প্রথম আমি এলাম এখানে, আসার পরে প্রথম আমার তো একটা অ্যাসেসমেন্ট নেওয়া হওয়ার পরে যখন আমি ফার্স্ট জয়েন করার পরে যখন আমাকে বলা হচ্ছে যে আপনি স্কোয়াট করুন বা আপনি বসুন, তখন আমি ওনাদের প্রশ্ন করেছিলাম আমার তো এগুলো করা উচিত না, আমি করবো কি? কিছুটা ভরসা নিয়েই এসেছিলাম এখানে, সেই ভরসার উপরে বেস করে ওনারা যখন বলেছিলেন হ্যাঁ করুন, আমি করেছি।
করেছি, জানি যে আমার থেকে ওনারা বেশি জানবেন এবং সেই ভরসা বিশ্বাস নিয়ে ওনাদের কথা মতোই আমি চলেছি। এটা খুব এটা বেশি- ইম্পর্টেন্ট, আপনি একটা কথা বললেন যে আমার থেকে হয়তো তারা বেশিটাই জানবে। জানবেন। কারণ বিষয়টা কি হয়, আমরা যেটা দেখি যে আজকের ডেটে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ভাঁজ করা যাবে না এই ধরনের বিষয় নিয়ে কম বেশি সমস্ত মানুষেরই জ্ঞান হয়ে গেছে। হুম হুম তাদেরকে বোঝানোটা আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ। সেখানে আপনি যে সুন্দরভাবে কথাটা বললেন যে হয়তো আমার থেকে তারা বেশি জানবেন, হুম তাহলে সেখানে আমার ভরসাটা দেওয়া উচিত। এই ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি নিজে ক্যাজুয়ালি বললেন কথাটা এখনই। হুম বিকজ এই জিনিসটার জন্যই আমার যেটা মনে হয় বা আমার টিমের যেটা মনে হয় যে আজকের ডেটে এখনো পর্যন্ত আমরা সবাইকে ঠিকভাবে সেইভাবে সার্ভ করে উঠতে পারছি না। কারণ অনেকের মধ্যে এই বিশ্বাসটা আছে যে না, আমি যেটা জানি সেটাই ঠিক। না, আমি অ্যাকচুয়ালি কি এই যে আমার হাঁটতে কষ্ট হতো বা হাঁটার যে পশ্চারটা বদলে গেছিল, ঠিক মতো হাঁটতে পারতাম না। আমি স্মার্টলি হাঁটতে ভীষণ পছন্দ করি। মানে ওই যে ওই রকম ভাবে হাঁটতাম না, আমি আমার নিজেরই খারাপ লাগতো যে আমাকে একদম মানে এই আমি প্রথম কথা আমি ডিসিশনটা একটা জায়গায় নিয়েছিলাম, নি ট্রান্সপ্লান্টেশন কথা বলেছিলেন যে আমি যতদূর পারি অ্যাভয়েড করব, এটা করব না, এটা করব না। এই ডিসিশন থেকেই কিন্তু আমি ফেসবুকে সার্চ করতাম তোমার, সার্চ করতে করতে আপনার একটা ভিডিও আমার চোখের সামনে আসে, আমি তখন দেখি ভালো করে, 2-3 বার করে দেখি, দেখার পর দেখলাম এটা আমার মানে খুব জানা এরিয়ার মধ্যে। আমি ঠিক আছে, আমি তাহলে যাই একবার গিয়ে দেখি কি ব্যাপারটা। এলাম। আর যেহেতু আমি নিজে সবসময় চাই যে ঠিকঠাক হাঁটতে, সেই জন্য আমারও এটা মনে হয়েছিল যে ঠিক আছে, আমি তো ডক্টর বলেছেন ঠিকই, কিন্তু যদি আমাকে আমাকে ট্রাই করতে হবে, শুধু তাই নয়, আমি পারবো না এটা ভাবলে চলবে না, আমাকে পারতে হবে যে কোনো ভাবে। দিস ইজ ভেরি গুড, বিকজ আজকে আমরা যা দেখছি যে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ভুগছেন 4 out of 5। আর এটা কারণ একটাই যে সব থেকে বেশি হাঁটুর সমস্যা নিয়ে যদি কেউ ভোগেন সেটা হচ্ছে মহিলা। হুম, একদম। আজকের ডেটে কম বেশি সবাই ওয়ার্কিং প্রফেশন, হুম, আপনিও একজন এই যে, ওয়ার্কিং প্রফেশন। সেখানে হাঁটাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা আপনি বললেন যে হাঁটা আপনার কাছে, বা আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছে ঠিকভাবে হাঁটা, কনফিডেন্টলি হাঁটাটা খুব ম্যাটার করে। সেটা এই ঠিকভাবে হাঁটার উপর না নিজের পার্সোনাল কনফিডেন্সিয়াল যে লেভেল, ওটা বিশাল ম্যাটার করে। এবং আমি যখন ওরকম ভাবে হাঁটছি, মানে আমি যখন রাস্তাতে ওরকম ভাবে মানুষকে হাঁটতে দেখি, তখন আমার খুব খারাপ লাগে। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি নিজেও ওরকম ভাবে হাঁটছি, এটা তো আমার কাছে খুব যে আমি ঠিকঠাক হাঁটতে পারছি না, বা ওই যে দুলে দুলে হাঁটছি, ঠিক মতো হাঁটতে পারছি না। দ্বিতীয় কথা, আরেকটা জায়গায় আমার পেনফুল আছে, যেটা আমার নস্টালজিয়া বলা যায়। আমার মা মানে আমার যখন যখন আমার ছেলে হলো, সেই সময় আমাকে দেখতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। মার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মার ফিমার বোন ভেঙে যায়, ওকে। এবং সেটা রিপেয়ার করে, মাও মনের জোর ছিল প্রচন্ড, প্রচুর কষ্ট করে মা বেরিয়ে এসেছিলেন, কিন্তু একটা পা ছোট হয়ে যায়। এবং মাকে ওরকম হাঁটতে দেখা, সেইখান থেকে বোধহয় আমার ভেতরে চ্যালেঞ্জ শুধু নয়, মাকে ওরভাবে হাঁটতে দেখা, এটা আমার কাছে খুব কষ্টের ছিল। যে আমার মা খুব আমার কাছে আদর্শ মহিলা টাইপের আর কি ছিলেন, চলে গেছেন। আমি এখনো তার কথা মনে করলে কষ্ট হয়। আর মাকে এত কষ্ট করতে হয়েছে, ওরকম ভাবে হেঁটেও মা অনেক দূর মানে উঠে দাঁড়িয়েছিলেন। ডক্টর প্রথমে নেলিং করেছিলেন, নেলিংটা সাকসেসফুল হয়নি, তারপরে ওই টেনে ওটাকে সেট করে দিয়েছিলেন, যার জন্য মার একটা পা ছোট হয়ে যায়। ছোট হওয়ার পরে মা যতদিন হেঁটেছেন ওরম ভাবেই হেঁটেছেন। মাকে ওরভাবে হাঁটতে দেখাটাই বোধহয় আমার এই কষ্টের শুরু। আর নিজেও কোনোদিন আমি হাঁটতে চাই না ওরকম ভাবে, আমি সোজা হাঁটতে চাই। আপনাকে সেটা সাপোর্ট করেছে, ইন্সপায়ার করেছে যে সেই জিনিসটা আপনি নিজের ক্ষেত্রে দেখতে চান, যাই হোক। আমি ওই জিনিসটা নিজের ক্ষেত্রে আর দেখতে চাই। তার জন্য আজকে আপনার ফার্স্ট যখন আপনি এলেন হুম তখনকার রিপোর্ট আমাদের কাছে আছে, হুম আর আজকের ডেটের রিপোর্ট যেখানে আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি যে সেটাকে আপনি প্রিভেন্ট করে ফেলেছেন আর বাড়তে দেন। কারণ একটা সার্টেন গ্রেডে যখন অস্টিওআর্থ্রাইটিস পৌঁছে যায়, মানুষের মাথায় তখন দুটো চিন্তা, কোনোভাবে যদি এটাকে ঠিক করা যায়, আর না হলে নিয়ে রিপ্লেসমেন্ট। হুম এবার যারা রিপ্লেস করতে চান না, সেরকমই আপনিও একজন, হ্যাঁ
এখান থেকে আজকে দাঁড়িয়ে আজকে ডেটে আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার রিপোর্টের মধ্যে ফার্দার কোনো ডেটোরিয়েশন আসেনি। হ্যাঁ, ডিটোরিয়েশন আসেনি। এটাই তো আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার যে রিপোর্টটা ওটার মানে কি ডিটোরিয়েশন হয়েছে না এক জায়গায় দাঁড়িয়ে। আমি জানি যেটা হয়েছে সেটা থেকে আমি হয়তো আর মানে ফিরে আসতে পারবো না, কিন্তু আমি নিজে মডিফিকেশন করে কিছুটা হলেও তো মানে নিজের পশ্চাৎ চেঞ্জ করতে পারবো, বা হাঁটার রিদিমটা পেতে চেয়েছি আমি। দিস ইজ ফ্যান্টাস্টিক, বিকজ মানুষের ভাবে যে বয়সের সাথে সাথে তো ডিজেনারেট করবেই, হাঁটু তো খারাপ হবেই, অস্টিওআর্থ্রাইটিস হবে, অনেকে এটা অ্যাকসেপ্ট করে নেয়। আবার আপনাদের মতন কিছু মানুষজন আছেন হুম। যারা না, আমি একটা দেখবই, আমি এটাকে ঠিক করবই, এটাকে প্রিভেন্ট করবই। কারণ এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিষয়টা এটার উপরই দাঁড়িয়ে আছে যে যে কন্ডিশনটা তৈরি হয়ে গেছে সেটাকে আমি ফার্দার আর ডেভেলপ করতে দেবো না নেগেটিভলি। হয় আমি সেটা ওখানে স্লো ডাউন করে দেবো, বা ওখানেই আমি ওটাকে ক্যাচ করে ওখানেই আমি ওটাকে ধরে নেবো, যাতে আমি ফার্দার আর কোনোভাবেই কোনো ড্যামেজ আর বাড়তে দেবো না। যার জন্য আপনি থেরাপিউটিক এক্সারসাইজে শুরু করলেন, নিজেকে এক্সারসাইজ করলেন। এক্সারসাইজের মধ্যে যেটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে নতুন টিস্যু যখন ফর্ম হতে শুরু করে তখন ফার্দার ডেটোরিয়েশন হয় না। আচ্ছা, এটা আমি জানলাম যে নতুন টিস্যু শুরু এক্স্যাক্টলি, কারণ ডিজেনারেশন আমরা এটাকে বলে থাকি, রাইট? কারণ আমরা সবাই জানি যে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস হচ্ছে একটা ডিজেনারেটিভ ফ্যাক্টর। এবার ডিজেনারেশন মানে হচ্ছে যখন ফার্দার আর কোনো কিছু জেনারেট করছে না, কোনো কিছু হচ্ছে কিন্তু ক্ষয় হচ্ছে, ক্ষয় হচ্ছে। রাইট? এবার যখন ক্ষয় হয় তখন অটোমেটিক্যালি সেটা চাপটা গিয়ে আমার কানেকটিভ টিস্যুস গুলোর উপর গিয়ে পড়ছে, আমার লিগামেন্টের উপর গিয়ে পড়ছে, মাসলস এর টেন্ডনস এর উপর গিয়ে পড়ছে, যার জন্যই সব থেকে বডির যে ভার দুটো জায়গা, একটা হচ্ছে হিপ আর একটা হচ্ছে নি, এই দুটো জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবার যদি আমরা সাইন্টিফিক্যালি থেরাপিউটিক ম্যানারে এক্সারসাইজের মধ্যে নিজেকে ইনভলভ রেখে, নিউট্রিশন ঠিক রেখে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে নতুন করে টিস্যু ফরমেশনের স্কোপটা আমি নিজের শরীরকে করে দিই, যেটা আপনি করেছেন। থ্যাংক ইউ, আপনার কাছ থেকে মানে ইনফরমেশনটা তো, এটা তো আমার জানার কথা না, আমি আজকে জানলাম। কারণ কেন ডেটোরিয়েশন হলো না, হ্যাঁ, এটাই হচ্ছে সায়েন্স, যে কেন ফার্দার আর ড্যামেজ হলো না, ফার্দার কেন ডিগ্রেডেশন হলো না। তার কারণ হচ্ছে আপনি ওই ক্ষয়টাকে বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, রাইট? তো আপনার যে কুশনিং সিস্টেমটা, বা আমার যে হাঁটুর দুটো জয়েন্টের মাঝখানে যে লেয়ার গুলো আছে, যে কুশনিংস গুলো আছে, রাইট, সেই কার্টিলেজটাকে আমি আর ড্যামেজ হতে দিলাম না ফার্দার। তো আমার যে জায়গায় পৌঁছে গেছিল আমি সেই জায়গাটাকে রেখে ওটাকে আমি অ্যারেস্ট করে নিয়েছি, আমি আর ফার্দার ড্যামেজ হতে দিইনি। কেন? কারণ আমি নতুন করে চেষ্টা করলাম যাতে বডি যতটুকু কার্টিলেজ আছে, যতটুকু আমার বোন ডেন্সিটি আছে, সেটাকে যেন বডি ধরে রাখতে পারে, ফার্দার যেন ক্ষয় না হয়। আচ্ছা, কারণ বডি হয় ক্ষয় করবে, তাহলে তৈরি করবে। এবার আপনি তৈরির উপর ফোকাস করেছেন, দ্যাট ইজ হাউ প্রিভেনশন ওয়ার্কস। কারণ আপনি নিজে করছেন, এই যে এক্সারসাইজের মধ্যে আছেন, নিজেকে আপনি পুশ করছেন, এইভাবেই কাজটা হয়। আর সত্যি এখানে আসার পরে এখন আমি এই যে মানে এখন অনেকটা স্বাভাবিকভাবে 80% তো আমি স্বাভাবিক হাঁটছি আমার মনে হয়। আমি তো পুরোপুরি নিজেকে দেখতে পাচ্ছি না, কিন্তু যারা দেখছে তারা বলতে পারবে, আপনারা যেমন বলতে পারবেন যে আমি কিভাবে এসেছিলাম আর এখন কিভাবে আপনি হাঁটছি। সমস্ত মুভমেন্ট এখন করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস, যেটা এখানে আসার পরে 3-4 মাস পরে আমি দেখলাম, আমি এসে বলেও ছিলাম যে যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি তখন পায়ে ব্যথা ছিল, তখনও ব্যথা ছিল, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি যে আমি যখন একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা উঠছি, তখন যেটা ওঠার জন্য যে আমার একটা কষ্ট হতো, ব্রিদিং ট্রাভেল হতো, হাঁপাতাম, পরিমাণটা কমে। Great. মানে আপনার কার্ডিওভাস্কুলার হেলথ ইমপ্রুভ করবে। কারণ এটার পিছনেও একটা রিজন আছে। এই যে যারা এতদিন ধরে এক্সারসাইজের সঙ্গে যুক্ত, আমাদের এখানে এত এত মেম্বার আছে, স্পেশালি এখন এই মুহূর্তে যারা এক্সারসাইজের মধ্যে আছেন, কারোর 78 ইয়ার্স ওল্ড, কারোর 76 ইয়ার্স ওল্ড, তো আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে না কোনো ফার্দার কোনো ড্যামেজ বা কোনো ডিগ্রেডেশন নেই। কারণ তারা ওই এক্সারসাইজের মধ্যে থেকে তারা নতুন করে নিজেকে তৈরি করছে কন্টিনিউয়াসলি। এবার যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনার হার্ট আরো ব্লাড পুশ করে প্রত্যেকটা স্পেসিফিক অর্গানে, প্রত্যেকটা স্পেসিফিক মাসল টিস্যুতে।
যাতে আপনি মুভমেন্টটা করতে পারেন। হুম, এবার এই যে সিস্টেমেটিক্যালি এভরিডে বা এভরি অল্টারনেটিভ ডে আপনি এক্সারসাইজটা করছেন, হুম, এখানে কি হচ্ছে, হার্টকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে আরো ব্লাডটাকে পুশ কর, আচ্ছা, রাইট? হুম, সেটার জন্য একটা প্রেশার কিছুক্ষণের জন্য বাড়ছে, হুম, ব্লাড প্রেশার, আবার সেটা নর্মালাইজ হুম, হচ্ছে। হুম, এবার এই যে একটা সিস্টেমেটিক এনভায়রনমেন্ট বডির মধ্যে আপনি তৈরি করে দিলেন, আপনি নিজে সিগন্যাল দিলেন হার্টকে ভালো রাখ, আপনি নিজে পুশ করলেন হার্টকে হুম, যে আরো ব্লাড এভাবে ফ্লো কাজ করে। করাও, আরো অক্সিজেন নিতে শেখো। আচ্ছা, এইটার জন্য কি হয় যে আমাদের যে ওভারঅল কার্ডিয়াক হুম, আউটপুট বা প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, যার কারণে আপনি যেটা বললেন যে আগে আমি হাঁপিয়ে যেতাম, হ্যাঁ। এখন আর সেটা হচ্ছে না। না, আগে সিঁড়িতে উঠতে গেলে হাঁপিয়ে যেতাম, কিন্তু এখন আমার আর সেই কষ্টটা হচ্ছে না। রাইট, বিকজ আপনি যে এক্সারসাইজের মধ্যে আছেন, হুম, হুম, এক্সারসাইজ যখন আপনি করছেন বডি একটা সিগন্যাল পাচ্ছে, কারণ বডির মধ্যে মাল্টিপল হরমোনাল চেঞ্জেস আস্তে আস্তে শুরু হয়, হুম। অর্গানস এর মধ্যে আস্তে আস্তে চেঞ্জেস আসতে শুরু করে। ডেফিনেটলি এটা এক মাসে সম্ভব নয়। আপনি কতদিন ধরে আছেন? আমি এখানেই তো আগস্ট কমপ্লিট হলে অগস্ট কমপ্লিট হলে আপনার 9 মাস কমপ্লিট। 9 মাস কমপ্লিট হবে, হুম, রাইট? সো সেই ক্ষেত্রে অনেকের এক্সপেকটেশন থাকে যে এক মাসে একটা মিরাকেল হয়ে যাবে, না, না, সেটা তো কখনোই সম্ভব না। কারণ আপনার এই গ্রেড 4 হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস থেকে আপনি সেটাকে প্রিভেন্ট করে ফার্দার কোনো ডিটোরিয়েশন নেই, সেটা ওখানে অ্যারেস্ট হয়ে গেছে, সেটার জন্য আপনাকে 9 মাস সময় দিতে হয়েছে। হুম, 9 মাস না হলেও 8 মাস সময় দিতে হয়েছে, সময় দিতে হয়, সময় তো দিতে হবে, জানতামই আমি। রাইট? কনসিস্টেন্টলি আপনি এসেছেন, হুম, এক্সারসাইজ করেছেন, আপনি অফিসও যাচ্ছেন, আপনি নিজে জানেন যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না, হুম। নিজের পায়ে হাঁটু ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ, তো সেখানে আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, যার জন্য আপনি নিজেকে বাধ্য করলেন আরেকটা নতুন হ্যাবিটের মধ্যে ইনভলভ করতে। এবার সমস্যাটা এখানেই যে অনেকে এটা বুঝতে পারে না, কিন্তু হুম। আশা করি এই এপিসোডটা দেখে, আমাদের কনভারসেশন দেখে আপনি হয়তো 5 জনকে ইন্সপায়ার করতে পারবেন, আপনার ভাইয়া। যদি যদি সেখান থেকে আরো 5 জন ইন্সপায়ার্ড হয়, সেটা আমার পক্ষে খুবই Exactly. ভালো লাগবে। কারণ সাধারণ মানুষের কাছে না এই নলেজটা বা এই বার্তাটা পৌঁছায় না, বিকজ হুম, এই কনভারসেশন বা এই জিনিসগুলো সবসময় তো হয় না। কারণ এইটা সেদিনকে যখন আপনি নিজের থেকে বললেন যে আচ্ছা দেখুন তো এক্সরে রিপোর্টের মধ্যে হ্যাঁ, আগে যেটা ছিল এখন যেটা, তখন আপনার সাথে কথা বলতে বলতে আমি তখন দেখছি যে দিস ইজ তো সারপ্রাইজিং, বিকজ আমি নোটিসই করিনি যে আপনার যে আগের হুম। যে কন্ডিশন থেকে এখন নতুন যে আপনি রিপোর্টটা দিলেন এতটা ডিফারেন্স। কারণ আমি তো নিজের যে মুভমেন্ট, তাতে তো বুঝতে পারছি আমি আগের থেকে ফ্রি হয়েছি অনেক। রাইট, হ্যাঁ, তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আগের সব রিপোর্ট আছে আমি জানি, আমি Right. যখন এসেছি তখন পুরো রিপোর্ট নিয়ে এসেছি। তা সেক্ষেত্রে আবার নতুন রিপোর্ট হলো, ন্যাচারালি আমারও জানার ইচ্ছে হয়েছিল যে আমি তো আগের থেকে মনে হচ্ছে আমার অনেকটা, আমি কমে গেছে, আমার অনেক কিছু আমি উন্নতি করেছি, প্রোগ্রেস আছে। তাহলে দেখুন একবার যে আমার আগেরটার সঙ্গে এটার সঙ্গে ট্যালি Exactly. করে। এক্স্যাক্টলি। আর এই জন্য যদি আপনি নোটিস করে থাকেন যে আমরা আজ থেকে 6 মাস আগে যেভাবে করতাম, এখন এত রিপোর্ট, সিএসআর, প্রত্যেকটা টাইমে যা যা আপনার সেশন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে রেকর্ড রাখা, কারণ এইরকম ভাবে আরো অনেকের মধ্যেই কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আসছে, হুম, হুম, সেটা হয়তো আমরা তার কাছে তুলে ধরতে পারছি না, হুম। বা আমাদের কাছে হয়তো আছে, আমরা সেই জিনিসটাকে খুঁটিয়ে দেখছি না, কারণ এত জনের উপর কাজ করা হয়েছে, চেঞ্জেস আসছে বলেই আপনারা আছেন আমাদের সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা জায়গায় আমি এখানে আসার পরে না, আমি মানসিক দিক থেকে অনেকটা মানে কি বলবো, স্টেবল আছি। কারণ হচ্ছে যে যখন গ্রেড 4 আর্থ্রাইটিস মানে শরীরে পেন অনেক জায়গায়। তা আপনাদের কাছ থেকে আমি এইটা পেয়েছি যে আজকে আমি জানি আমার যদি যে কোনো মানে কোমরে পেন হোক, বা আপনি যদি মাইগ্রেনের জন্য আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিলেন, মাইগ্রেনের জন্য আমি তো মানে আছে আমার, আমি জানি আমাকে এটা সহ্য করতে হবে, কিছুক্ষণ পরে এটা কমবে হয়তো, বা আমাকে ওষুধ খেতে হবে। কিন্তু এখানে মাইগ্রেনের জন্য আমাদের ফিজিওথেরাপিস্টের নাম শিল্পী যখন আমাকে করলো, থেরাপিটা করলো, আমি ভীষণ রিলিফড হয়েছিলাম। ওই দিনের পর থেকে আমার একটা জায়গায় আমার খুব মানে মানসিক শান্তি আছে যে কিছু পেন হলে আপনারা আছেন। দিস ইজ অ্যান অনার। হ্যাঁ, আমি পেয়েছি, কারণ আমি বাড়িতে এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে যা করার আমাকে একাই করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। এবং এখানে যদি যে কোনো জায়গায় প্রথম যখন আসতাম না, সেটা বুঝতে পারিনি যে আমার কোমরে পেন হলো বা হাতে পেন হলো, সেগুলো বলার মতন মানে এখানে বলা যায়, বা তার জন্য আপনারা কেয়ার নেন। তারপরে ওইখান থেকে যারা আমাকে মানে ট্রেনাররা যারা আছেন, বুঝতে পারতেন যে কোথাও ব্যথা আছে বা কিছু আছে,
ঠিক মতো আমি মুভ করতে পারছি না, সঙ্গে সঙ্গে ওনারা দেখতেন তো বা বলতেন যে একটু থেরাপি নিয়ে নেন। ওই তখন আমি জানলাম, এবং এইটা জানার পরে যখন থেরাপিটা আমি পাচ্ছি, ব্যথা হলে কষ্ট, এর আগে আমার অনেকদিন আগে থেকেই ব্যথা আছে এবং ব্যথাটা সহ্য করাই হ্যাবিট হয়ে গেছে, যে ব্যথা নিয়ে আমি সব এটা একটা করতাম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে ব্যথাটা সহ্য করাই হ্যাবিট হয়ে গেছিল, বিকজ এইভাবে শয়ে শয়ে হাজার হাজার মানুষ ভুগছেন, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমি রাস্তা দিয়ে যখন যাই, আমি রাস্তায় দেখি যে এত এত মানুষের হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এই যে রাইট, এইভাবে এইভাবে হাঁটা। এইটার কারণ হচ্ছে হাঁটুর যে ভাঁজ হওয়ার ক্ষমতাটা সেটা চলে গেছে, চলে গেছে। এবার পুরো চাপটা হিপে আসছে, হুম। এই হিপ দিয়ে ব্যালেন্স করে 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 হাঁটা, এই যে অ্যাবনর্মালিটিটা হুম। একটা বডির অ্যানাটমির মধ্যে আসছে, সে ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মেনে নিয়েছে হ্যাঁ, যে আমি এইভাবেই আমার দরকার নেই। এরপরে আমাকে এভাবেই হাঁটতে হবে, কিন্তু আমি ওই জায়গাটাতে না কিছুতেই আমি এইটা Accept অ্যাকসেপ্ট করেন। করতে পারিনি। আমি যে আমি ওই রাস্তায় যে দেখি সবাইকে ওরকম ভাবে হাঁটা, বা মা যে কষ্টটা করতো, আমাকেও ওই জায়গাটায় যেতে হবে। আর তার জন্য আমি চেষ্টা করেছি, মানে ওই খোঁজ করতে চেষ্টা করেছি যে এমন একটা জায়গা যেখানে আমাকে অন্তত পক্ষে একটু দিস ইজ রিয়েলি, আর যার জন্যই না মানে এই কথাগুলো শুনলেই আমি নিজে ইন্সপায়ার্ড হই, বিকজ এইটার জন্যই শুরু করা বিএফএলএল, যে সাধারণ মানুষকে আগে তো এডুকেট করা, হুম, শিক্ষাটা দেওয়া যে এটা নর্মাল নয়, এটাকে অ্যাকসেপ্ট করবেন না। হাইপার টেনশন, ডায়াবেটিস, অস্টিওআর্থারাইটিস এগুলো কেউ নিয়ে জন্মায়নি, আর যে জন্মেছে তার মধ্যেও সুযোগ আছে, ঠিক করা যায়, কিন্তু সেই ইচ্ছাটা বা সেই শিক্ষাটা, এই দুটো জিনিস যদি থাকে, যে শিক্ষা আর ইচ্ছা, তাহলে একটা মানুষের মধ্যে চেঞ্জ নিয়ে আসা সম্ভব, যেটা আপনি করে দেখিয়েছেন। যে গ্রেড 4 অস্টিওআর্থারাইটিস থেকে সেটাকে প্রিভেন্ট করে, স্লো ডাউন করে, আজকে নতুন রিপোর্টে দেয়ার ইজ নো ফার্দার ডিজেনারেশন। এটা মানে এটা আমার কাছে মানে ভীষণভাবে পাওয়া আর কি, যে আমি ওটাকে স্টপ করে দিতে পেরেছি। আর তার জন্য থ্যাঙ্কফুল টু ইউ অ্যান্ড ফুল ইউর এন্টায়ার টিম, এন্টায়ার থ্যাঙ্কস টিম টু ইউ, অ্যান্ড থ্যাঙ্কস টু দিস হোল একদম অর্গানাইজেশন। এন্টায়ার টিম। আর এটা আমি বলবো যে ওই যেটা বললাম, যে আমি জানতাম না যে যে কোনো ব্যথাতেই আপনারা টেক কেয়ার করেন, কিন্তু আপনাদের আমাদের যে ট্রেনাররা আছেন তারা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপেই আমাকে ওই জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে ব্যথা হচ্ছে, একটু থেরাপি। থ্যাংক বিকজ প্রত্যেকটা আমাদের টিমের যারা যারা সদস্য, প্রত্যেকটা থেরাপিস্টকে, সবাইকে একটা জিনিস বল, যে কথা বলো মানুষের সাথে, 90% or more than 90% প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। যদি কথা না বলো, প্রবলেম কোনো দিনও সলভ হবে না, অ্যাকচুয়ালি তোমার ভেতরে যতই শিক্ষা থাকুক না কেন। কারণ শিক্ষাটা তখনই বাড়বে যখন তুমি শিক্ষা প্রথমে দেবে, কথা বলবে। এই কথাটাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা থেরাপিস্টকে, পুরো টিম, সেটা ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে আমাদের অপারেশন ইন্টারনাল টিম, সবাইকে এটাই বলা হয়। কাছ থেকে ভীষণ ভাবে কোঅপারেশন তো আমি পেয়েছি, আমি কোনোদিনই বলতে পারবো না। আর এই জায়গাটায় আমারও একটা মানসিক শান্তি আছে, যে ব্যথা হলে ওখানে গিয়ে বললে আমি একটু থেরাপি দেবে হয়তো আছে। মানে এই ব্যাপারটা যে আমাকে এইটাও বলালো, এটাও ভালো লেগেছিল একদিন, ওর নাম আমি জানি না, আমাকে বললো ম্যাডাম আপনার তো অনেকদিন ধরে খুব একটা আমি আমাদের ইয়ে দেখছি, আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন যে ঠিকঠাক ভাবে আরো কমাটা আশা করেছিলাম, তাহলে আপনার দুদিন ধরে দুদিন সপ্তাহে এক্সারসাইজ আর একদিন থেরাপিটা কিছুদিন ধরে নিন, আপনি অনেকটা বেটার ফিল করবেন। তা আমি ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল এক্সারসাইজটা আমি ইয়ে করতে চাই না, মানে এক্সারসাইজ থেকে বেরোতে চাই না, থেরাপিটা যেদিন দরকার সেদিন আমি বলবো। তখন ও বললো যে না আপনি থেরাপিটা কন্টিনিউ করুন, আমাদের টিম থেকে ঠিক হয়ে যায়, টিম যখন ঠিক করেছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না। ঠিক আছে দিচ্ছি। সত্যি এখন আমি অনেকটাই ভালো আছি। আর আমি এইটাই মানে মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বলবো, বিএফএল ফ্যামিলি, যে আমি বেরিয়ে আসতে পারছি আমার ব্যথা থেকে। আগে যেখানে প্রতিটা স্টেপে আমি ব্যথা অনুভব করতাম, আমার হাঁটু বেন্ড হতো না, হাঁটু বেন্ড না হওয়ার কারণে আমার হাঁটার পশ্চারও চেঞ্জ হয়ে গেছিল, হাঁটার রিদিম হারিয়ে ফেলেছিলাম। তো এখন আস্তে আস্তে আমি বলবো 80% নর্মাল। থ্যাংক ইউ সো মাচ। এই 80%টা কে ধরে রাখা, সেটাকে 81-82% করাটাই কাজ, একদম এন্ড সেটা শুধু আমরা একা পারবো না,
সেটা আপনি অনেক কোঅপারেট করছেন বলেই বিষয়টা এগোচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস মেনি মেনি থ্যাংকস। থ্যাংক ইউ। এপিসোডটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি সত্যি কিছু শিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা দরকার আছে। কারণ আমরা বিএফএলএল এ কমিউনিটিতে বা পুরো ওভারঅল পেশেন্ট বেসটার সঙ্গে যে কাজ করছি আর যেভাবে আমরা কাজটা করছি, যেভাবে আমরা এডুকেশনটাকে স্প্রেড করার চেষ্টা করছি, সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, খুবই প্রয়োজন। যার কারণে আশা করছি কামিং এপিসোডস গুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটাকে ডেফিনেটলি আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।